দর্শকদের যদি এখন প্রশ্ন করা হয়, এই যে বিসিবি রাসেল ডমিঙ্গোকে বিদেয় করলো না, কোচ হিসেবে রেখেই দিল, এই সিদ্ধান্ত কি ঠিক নিয়েছে ক্রিকেট বোর্ড? আমার অনুমান বেশিরভাগ দর্শকই এই সিদ্ধান্তের সঙ্গে একমত হবেন না, বরং রাসেল ডমিঙ্গোকে যদি বিদেয় করে দেয়া হতো বেশিরভাগ দর্শক ভক্তই খুশি হতেন। এই যে এত কথা, এত আলোচনা সমালোচনা, রাসেল ডমিঙ্গো পারফরমেন্সের হিসেবে মোটা দাগে তিনি ব্যর্থ একজন কোচ, তারপরেও তাকে রেখে দেওয়া হলো। কী কারণে রেখে দেওয়া হলো? বিসিবিকে এই সিদ্ধান্তটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলে আপনার মনে হয়? আমার মনে হয় বেশিরভাগ দর্শকে হয়তো বলবেন যে বিসিবি এই সিদ্ধান্তটা সঠিক নেয়নি, কিন্তু এর পেছনে একটা আলোচনা, একটা যুক্তির ব্যাপার আছে। সেই প্রসঙ্গে আমি পরে আসছি। প্রথমে আসবো সাকিব আল হাসানের প্রেস কনফারেন্সে। 30 মিনিটের প্রেস কনফারেন্স, 26 কিংবা 28টা প্রশ্নের উত্তর দিয়েছেন। অনেক কথা হয়েছে, সারাদিন ভর আপনারা এগুলো শুনেছেন, পড়েছেন, এগুলোর বিশ্লেষণ শুনেছেন। আমার কাছে মনে হয়েছে যে সাকিব আল হাসান যে কথাগুলো বলেছেন তার মধ্যে দুটো কথা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। প্রথম যে কথাটা, বাংলাদেশে যে বলছে যে টি-20তে নতুন শুরু, নতুন ধাঁচের শুরু, সাকিব আল হাসানকে প্রশ্ন করা হয়েছিল। সাকিব আল হাসান নিজেই যথেষ্ট কনফিডেন্স পাচ্ছেন না বিসিবির এই কথার উপরে। তিনি স্পষ্ট করেই বলেছেন যে পরবর্তীতে আবার হয়তো শুনতে হবে যে আবার নতুন শুরু, এরকম তো আগেও শুনে আসছি। অর্থাৎ মেসেজটা তো স্পষ্ট, এই কথাটা গত বছরের পর বছর বলে আসছি। পরিকল্পনার জায়গাতে ক্রিকেট বোর্ড ঠিক থাকতে পারে না। নতুন শুরু, পুরনো শুরু, মাঝামাঝি শুরু, যাই হোক না কেন, এই যে পরিকল্পনায় ঠিক না থাকতে পারা, একটা পরিকল্পনা হাতে নিয়ে এগিয়ে যাওয়ার পর মাঝপথে থেমে যাওয়া কিংবা সেখান থেকে অন্য আরেকটা পরিকল্পনায় যাওয়া, ক্রিকেটারদের মধ্যেও, সাকিব আল হাসানের মতো ক্রিকেটারের মধ্যেও সেই পরিকল্পনা সম্পর্কে দ্বিধার জন্ম দিয়েছে। নইলে সাকিব এটা বলতেন না যে পরবর্তীতে হয়তো আবারও শোনা যাবে যে নতুন শুরু। সো ইটস এ ভেরি ভ্যালিড এবং ইম্পর্টেন্ট কোশ্চেন। বিসিবি তাদের যে চিন্তা, সেই চিন্তায় এক থাকতে পারবে তো? ওই চিন্তা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমালোচনা, আলোচনা যত যাই হোক, একদম পরিকল্পনায় ইনট্যাক্ট থাকা পারবে তো? যদি পারতো তাহলে হয়তো জিম্বাবুয়েতে কোচের না চাওয়া সত্ত্বেও ঢাকার সিদ্ধান্তে মাহমুদুল্লাহ রিয়াদকে টি-20 ম্যাচে খেলানো হতো না। এটা কিন্তু অনেক বড় একটা সবশেষ ঘটনা। নতুনদের কথা বলে জিম্বাবুয়েতে টিম গিয়েছিল, মাঝখানে রিয়াদকে নিয়ে খেলে দেওয়া হলো, যাকে মোটামুটি বলা যায় যে বিশ্রামের মোড়কে বাদ দেওয়া হয়েছিল। সাকিব আল হাসানের আরেকটা কথা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। ক্যাপ্টেন্সির ব্যাপারে বা অন্যান্য ইস্যুস সম্পর্কে যখন প্রশ্ন হচ্ছিল, সাকিব তখন উত্তর দিয়েছিলেন যে আমি এখন খুব খুব মোটিভেটেড। আমার কাছে এটা অনেক বড় একটা মেসেজ। সাকিব আল হাসানের মতো ক্রিকেটার কখনো কোনো কিছু শুধুমাত্র বলার জন্যে বলা, আমার মনে হয় তিনি তেমন ক্রিকেটার বা তেমন ক্যারেক্টার না। তিনি এটা মিন করেছেন। তিনি মেন্টালি প্রস্তুত, আরও অনেক বেশি মোটিভেটেড। এই দলকে নিয়ে ভালো কিছু করতে হবে। দলের তেল নেই, গ্যাস আছে, সেই গ্যাস নিয়েই তো তার চেষ্টা করতে হবে। অ্যাবসোলুটলি কারেক্ট, অ্যাবসোলুটলি ক্যাপ্টেন ইজ স্পট অন। এবং সাকিবের এই যে মোটিভেটেড হওয়া, সাকিবের নিজেকে মোটিভেটেড ফিল করা, ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে তাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে, এই দায়িত্ব তাকে কাঁধে নিয়ে দায়িত্ব বহন করে এগিয়ে নিয়ে যেতে হবে, দেশের ক্রিকেটকে একটা জায়গায় পৌঁছে দিতে হবে। সব কিছু মিলিয়ে তার যে মোটিভেশন, এটা দলের মধ্যে সাকিব আমার বিশ্বাস স্প্রে করে দিতে পারবেন। কেন পারবেন? সাকিব আরেকটা কথা বলেছেন যে যখন একটা কোরামে কোনো কিছু আলোচনা হয়, 10 জন 15 জন 20 জন মানুষ থাকে, ওই পার্টিকুলার একটা ঘটনা নিয়ে বা পার্টিকুলার একটা ইস্যু নিয়ে 5 জন দ্বিমত করতেই পারে, ফাইন। 8 জন হয়তো একমত হলো, 5 জন হয়তো কোনো মত দিল না, কিন্তু ওই মিটিং শেষ হওয়ার পরে সবাই যেন একটা পার্টিকুলার লক্ষ্যের দিকে এগিয়ে যায়। এবং আমার বিশ্বাস বাংলাদেশ দল যে লক্ষ্যটা নিয়ে এগিয়ে যাওয়ার চিন্তা করছে, সাকিব আল হাসান পুরো দলকে সেই লক্ষ্যের দিকে নিয়ে যাওয়ার জন্য মোটিভেট করতে পারবেন, কেননা তিনি নিজে মোটিভেটেড। এটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মনে হয়েছে। আমি জানি না আপনারা সেটা গুরুত্বপূর্ণ মনে করেন কি না, কেননা ক্যাপ্টেন হিসাবে দলকে লিড করার যে ব্যাপারটা, সেটার জন্য আসলে বাংলাদেশে সাকিবের চেয়ে ভালো ক্যারেক্টার তো আর নেই, অন্তত এই কথা তো সবাই মানবে। সো ওই ক্যারেক্টারটা যখন নিজে মোটিভেটেড হয়ে দলকে পুশ করতে পারেন, বা তার এই সামর্থ্যের উপর তো আপনাদের ভরসা আছে বলে আমি বিশ্বাস করি। সো ওই জায়গা থেকে আমার মনে হয় যে এটা বাংলাদেশের জন্য ভালো কিছু হতে পারে। কেন আমি কথাগুলো বললাম? সাকিব আল হাসানকে চাইলেই আপনি বাইরে থেকে সাকিব আজকে একে খেলাতে হবে বা একে বাদ দিয়ে একে খেলাতে হবে, আপনি এটা পারবেন না। আপনি এটা পারবেন না। সাকিব আল হাসান যে বেস্ট 11টা নিয়ে নামতে চায়, সাকিব আল হাসান সেই বেস্ট 11টাই নেবে। এবং সেখানে কেউ যদি অপোজ করে, সাকিব আল হাসান স্ট্রেইটে এটা বলার সাহস, যোগ্যতা দুটোই রাখে
যে না আমি এই প্লেয়ারকে নিব না, আমি এই প্লেয়ারকে নিয়েই বেস্ট 11 সাজাবো। সো এই কারণেই নতুন পথের কথা যে বলা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের জন্য, সাকিব আল হাসান ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ম্যান টু লিড। সো ওই জায়গা থেকে আমার মনে হয় যে ভালো মন্দ পরের কথা, মাঠের পারফরমেন্স বড় কথা, পরের কথা, দিন শেষে সাকিবের ওপর ওই ভরসাটা রাখতে হবে। আমরা দেখতে চাই আসলে সাকিব কীভাবে টিমকে নিয়ে এগিয়ে যাচ্ছেন, নতুন পরিকল্পনাগুলো কীভাবে তিনি বাস্তবায়ন করার চেষ্টা করছেন। রাসেল ডমিঙ্গোর প্রসঙ্গে আসি, যেটা শুরুতে বলছিলাম। আমি কয়েকদিন আগে আমার এই ফেসবুক পেজে একটা পোস্ট দিয়েছিলাম যে রাসেল ডমিঙ্গোকে তাড়িয়ে তো দেওয়া যেতেই পারে, তাকে বিদায় করে দেওয়া যেতেই পারে, কিন্তু যে কোনো কিছু করার আগে আপনার আপকামিং ফিউচারটা একটু ভেবে নিতে হয়। আমার বিশ্বাস সেই পোস্টে আপনারা অনেকেই আমার কথার সঙ্গে একমত হননি বা বলেছেন রাসেল ডমিঙ্গোকে বিদায় করা উচিত। এখন যদি রাসেল ডমিঙ্গোকে বিদায় করে দেওয়াও হতো, তাও আমার মনে হয় কেউই খুব বেশি সমালোচনা করতো না। কিন্তু ক্রিকেট বোর্ড অন্য একটা বা অন্য কয়েকটা ইস্যু বিবেচনায় নিয়েছে, যে ইস্যুগুলোর কথা আমি ফেসবুক পোস্টে লিখেছিলাম। চাইলেই এখনকার যুগে আপনি ফুল টাইম কোচ পাবেন না। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এই যুগে ফুল টাইম সময় দেবে এরকম খুব কম। বিসিবির কাছে রাসেল ডমিঙ্গোকে বিদেয় করে দেওয়ার পর যথেষ্ট অল্টারনেটিভ কোচ, বিদেশি কোচ আছেন তো? আমার মনে হয় বিসিবির কাছে অল্টারনেটিভ কোচ নেই। এই অল্টারনেটিভ কোচ না থাকার দুটো কারণ। প্রথম কারণ হচ্ছে এই যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সবাই এনগেজ, কেউ ফুল টাইম সময়টা দিতে চান না, এটা একটা ব্যাপার। দ্বিতীয় বিষয়টা হচ্ছে লাস্ট কয়েক বছরে, ধরেন 5, 7, 8 বছরে বাংলাদেশের যে বিদেশি কোচরা কোচিং করিয়ে গেছেন, তাদের বেশিরভাগের ক্ষেত্রে তাদের বাংলাদেশ ক্রিকেট থেকে এক্সিট পয়েন্টটা বা চলে যাওয়ার যে ব্যাপারগুলো ঘটেছে, সেগুলো কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে ভালো মেসেজ দেয়নি। হাথুরু সিংহের চলে যাওয়া, স্টিভ রোডসের চলে যাওয়া, সর্বশেষ ওটিস গিবসনের চলে যাওয়া। যে ওটিস গিবসন বাংলাদেশের পেস বোলিং ইউনিটকে একটা ভালো শেপে নিয়ে আসছিলেন, দলের পেস বোলাররা তার ভূয়সী প্রশংসা করতেন, সেই ওটিস গিবসন যখন তার চুক্তি শেষ হয়ে গেল, বিসিবির সঙ্গে তিনি চুক্তি নবায়ন করতে আগ্রহী হলেন না। এবং বিভিন্ন সময় তার কথায় বোঝা গেল যে এখানে যেভাবে ক্রিকেটটা চর্চা হয় ঠিকমতো কাজ করা যায় না, ফ্রিডম নিয়ে কাজ করা যায় না। এই মেসেজগুলো কিন্তু বিশ্ব ক্রিকেটে গেছে, বিশ্ব ক্রিকেটের অন্যান্য কোচরা তারা এই মেসেজগুলো পেয়েছেন। সো ওই জায়গা থেকে বাংলাদেশের জন্য কোচ খুঁজে পাওয়াটা খুব একটা সহজ কোনো ব্যাপার না। এবং আমার বিশ্বাস, আমি যতটুকু জেনেছি, এই আক পিচ বিবেচনা করে রাসেল ডমিঙ্গোকে আরও কিছু সময়ের জন্য একটা লাইফলাইন দেওয়া হয়েছে। এবং এই লাইফলাইন রাসেল ডমিঙ্গো যে খুব ভালোভাবে কাজে লাগাতে পারবেন, সত্যিকার অর্থে আমি সেই ভরসাটা পাই না। এই জন্য রাসেল ডমিঙ্গো তো প্রায় 3 বছর ধরে দলের সঙ্গে আছেন। এই দলের সঙ্গে 3 বছর থেকে তিনি কি আসলে খুব ভালো কিছু দিতে পেরেছেন? এক বাক্যে উত্তর হচ্ছে না, তিনি পারেননি। প্লেয়াররা ব্যর্থ হয়েছেন, মাঠের পারফরমেন্সের ব্যর্থতার জন্য প্লেয়ারদের যেমন দায় দেওয়া হয়, প্লেয়ারদেরকে দল থেকে বাদ দেওয়া হয়, ঠিক একইভাবে কোচদেরও দায় অবশ্যই দিতে হবে, কোচদের দায় নিতে হবে, রাসেল ডমিঙ্গোকে দায় নিতে হবে, তাকে দায় দেওয়া উচিত। এবং প্লেয়ারদের যেহেতু দল থেকে বাদ দেওয়া হয় বাজে পারফরমেন্সের কারণে, রাসেল ডমিঙ্গো তো ভালো পারফরমেন্স দেখাতে পারেননি। সো যৌক্তিকভাবেই তাকে বাদ দেওয়াটা ভ্যালিড সিদ্ধান্ত হতে পারতো, কিংবা হতো যদি বিসিবির পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হতো। কিন্তু ওই যে আগে পিছে অনেক কিছু চিন্তা করে ক্রিকেট বোর্ড এখনই এই সিদ্ধান্তটা নিতে যায়নি। এবং আমার মনে হয় যে ক্রিকেট বোর্ডের জায়গা থেকে যদি আমরা আমাদের ব্যক্তিগত পারসেপশনগুলো যদি দূরে সরিয়ে রাখি, তাহলে ক্রিকেট বোর্ডের জায়গা থেকে আমার মনে হয় এই সিদ্ধান্তটা ভুল সিদ্ধান্ত হয়নি। কেননা তাড়াহুড়ো করে একে বাদ তাকে আনো, ওকে বাদ তাকে খোঁজো, এইভাবে ক্রিকেট সিস্টেম চলে না, কোনো সিস্টেমই চলে না, কোনো অফিসও চলে না। সো আপনি যদি আপনার কোনো এমপ্লয়িকে কিংবা আপনার কোনো একটা রিসোর্সকে রিপ্লেস করতে চান, সেই জায়গাটা, সেই ভ্যাকেন্ট জায়গাটা বা সেই কাজগুলো করতে পারবে এরকম এনাফ রিসোর্স বা ম্যান পাওয়ার আপনার আছে কিনা, সেটা সবার আগে ভেবে নিতে হবে। এটাই প্রফেশনাল প্র্যাকটিস। আপনারা এই সিদ্ধান্তে খুশি হন বা না হন, আমার মনে হয় ক্রিকেট বোর্ড চিন্তা ভাবনা করে এই সিদ্ধান্ত তারা নিতে অনেকটা বাধ্য হয়েছে যে রাসেল ডমিঙ্গোকে সরানো যাবে না, বা অন্তত কিছু সময়ের জন্য তাকে রাখতে হবে। এবং আমি মনে করি ক্রিকেট বোর্ড এটা একেবারেই অযৌক্তিক সিদ্ধান্ত নেয়নি। লাস্টলি বলবো, এই যে প্র্যাকটিস ম্যাচগুলো হলো, 2টো প্র্যাকটিস ম্যাচ, শেষ প্র্যাকটিস ম্যাচটা তো বৃষ্টির কারণে পুরোটা হতে পারলো না। এই প্র্যাকটিস ম্যাচগুলোতে কে কত রান করলো, এই আলোচনার চেয়ে ইম্পর্টেন্ট আমার কাছে যেটা মনে হয়েছে, যে যাদেরকে আমরা মূল রিসোর্স বলে মনে করছি, বিশ্বকাপ কিংবা ট্রাই নেশন সিরিজ কিংবা সব তার আগে যে এশিয়া কাপটা হবে, সেখানে যাদের কাছ থেকে ভালো পারফরমেন্স আশা করা যাচ্ছে, তারা মোটামুটি ভালো পারফরমেন্স দেখিয়েছেন। সৈকতের কথা যদি বলেন, আফিফের কথা যদি বলেন, মিরাজের কথা যদি বলেন, শেখ মেহেদির কথা যদি বলেন, কিংবা ইভেন অন সাকিব আল হাসান, তাদের ওই প্র্যাকটিসের ধাঁচ থেকে প্র্যাকটিস ম্যাচের ধাঁচ থেকে একটা ব্যাপার আমার মনে হয় যে এটা আমরা বলতেই পারি, যে তারা আসলে কোন দিকে যেতে যাচ্ছেন এটা সম্পর্কে তারা বোধহয় একটা
নিজেদের মধ্যেও একটা গেম প্ল্যান বা একটা গোল সেট করেছেন, হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কেননা যখন শ্রীধারন শ্রীরাম টিমের যে রোলটাতে তিনি আছেন, যে অ্যাডভাইজার হিসাবে, তিনি তার পরামর্শ দেবেন, গেম প্ল্যান দেবেন, ফাইন। দিন শেষে সেগুলো এক্সিকিউট করতে হবে ক্রিকেটারদের, এবং সেই গেম প্ল্যান এক্সিকিউট করার জন্য, ওই প্ল্যানে থাকার জন্য, ওই প্ল্যানটা ক্যারি করার জন্য ক্রিকেটারদের নিজেদের যে দায়িত্বগুলো নিতে হবে, নিজেদের যে অ্যাপ্রোচ দেখাতে হবে, আমার মনে হয় সেটা ক্রিকেটাররা নিজেদের মধ্যে আস্তে আস্তে বিল্ট ইন করা শুরু করেছেন। কেননা রাতারাতি আপনি কোনো সিস্টেম বদলাতে পারবেন না, রাতারাতি কোনো কিছু বদলে রাতারাতি রেজাল্ট এক্সপেক্ট করাও সম্ভব না, এবং সাকিব আল হাসানের কথাতেও সেটা পরিষ্কার। তিনি অফিসিয়াল প্রেস কনফারেন্সের একদিন আগে এটা বলেছিলেন যে যদি কেউ মনে করে যে খুব দ্রুতই খুব সব কিছু অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে, তাহলে তিনি বোকার স্বর্গে বাস করছেন। খুবই সত্যি কথা, এভাবে হয় না। আপনাকে একটু সময় দিতেই হবে। একটা পার্টিকুলার প্ল্যান সেটা ফেল করতে পারে, ফেল হওয়ার পরেও সেই প্ল্যানেই থাকা উচিত। কেননা আপনি যতক্ষণ পর্যন্ত শিওর না হবেন যে এই প্ল্যানটার অ্যাকচুয়ালি আর কোনো ফিউচার নেই, কিংবা ওই পার্টিকুলার প্ল্যানটা নিয়ে আপনার আর এগিয়ে যাওয়া ঠিক হবে না, তখনই শুধুমাত্র আপনার সেই প্ল্যানটা বাদ দেওয়া উচিত। নইলে একটু যদি ফেইলিয়ার আসেও, বা একটা সার্টেন স্টেজেও যদি ফেইলিয়ার আসে, আমার মনে হয় প্ল্যানে ইনট্যাক্ট থাকাটা খুব জরুরি। যেটা আমি একদম শুরুতে বলছিলাম যে এই প্ল্যানের বাংলাদেশ ক্রিকেট থাকতে পারে না, এটাই সাকিব আল হাসান বলেছেন। সো ওই প্ল্যানে থাকতে হবে। আর প্ল্যানে যদি থাকতে পারে, কারণ সামনে অনেক খেলা আছে, কারণ এই এশিয়া কাপ, ট্রাই নেশন, ওয়ার্ল্ড কাপ, তারপর তো বাংলাদেশ ক্রিকেট শেষ না, আর অনেক খেলা আছে। 2027 পর্যন্ত যে এফটিপি, বাংলাদেশ প্রচুর ম্যাচ খেলবে 3 ফরম্যাটে। সো ওই কথা যদি চিন্তা করেন, বাংলাদেশ ক্রিকেটের ফিউচার বেটারমেন্টের কথা চিন্তা করেন, তাহলে এই যে প্ল্যানগুলো, এই প্ল্যানগুলোতে কংক্রিট ওয়েতে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং এর আগেও আমি একটা দুটো ভিডিওতে বলেছি যে দর্শক সমালোচনা করবে, গণমাধ্যম সমালোচনা করবে, ফেইলিয়ার আসলে তীব্র সমালোচনা হবে, কিন্তু তারপরও প্ল্যান থেকে দূরে সরা যাবে না। কেননা একটা প্ল্যান আপনারা যখন করছেন, আপনারা দেশের ক্রিকেটের নীতি নির্ধারক, আপনারা ক্রিকেটটা চালান, আপনারা ক্রিকেটটা খেলেন, আপনারা ক্রিকেটের পরিকল্পনা করেন। সো আপনাদের ওই জায়গা থেকে কে কী বললো সেটা বিবেচনায় নেওয়ার চাইতে অনেক গুরুত্বপূর্ণ আপনাদের প্ল্যানটা আপনাদের বিবেচনা অনুযায়ী কাজ করছে কিনা। যদি মনে হয় কাজ করে, আপনারা সেই প্ল্যানে থাকেন। কেননা দিন শেষে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের গণমাধ্যম ক্রিকেটকে ভালোবাসে, ক্রিকেটকে সাপোর্ট করে, ক্রিকেটের পাশে থাকে। এই সাপোর্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ক্রিকেটাররা সবসময়ই পেয়েছেন এবং আগামীতেও পাবেন, আমি এটা নিশ্চিত। কিন্তু দর্শক ভক্তদের এবং গণমাধ্যমকে ওই বিশ্বাসটাও দিতে হবে যে না, আমরা ভুল করছি, আমরা ফেল করছি, কিন্তু আমরা আমাদের উদ্দেশ্যের পথে ঠিক মতো এগিয়ে যাচ্ছি। এই উদ্দেশ্য ঠিক রেখে এগিয়ে যাওয়ার কাজটা যতদিন হবে, আমার মনে হয় ততদিন বাংলাদেশ ক্রিকেটের উন্নতি করার সম্ভাবনা থাকবে, এবং সেটা এশিয়া কাপেই আমরা দেখতে পারবো। জেতা হারা কিংবা বাংলাদেশ কোন পর্যন্ত যাবে সেটা পরের কথা, কিন্তু ওই যে উন্নতির ওই গ্রাফটা সাকিব আল হাসান যেটা বলেছেন, সেই গ্রাফটা মেনটেন করে যাওয়াটা খুব গুরুত্বপূর্ণ।